ওয়েলকাম ব্যাক জুনিয়র আমাদের LWS চ্যানেলে। আমি তোমাদের সুপ্রিয়া দিয়ে আবার চলে এসেছি তোমাদের বোটানি পড়াতে। আজকে আমরা প্রথম টপিক পড়ব ডিম্বকের প্রকারভেদ। এর আগের দিন পড়াইনি কারণ আমি আজকে পড়াবো, আর আজকে এই টপিকটা পড়ার কারণও আছে। ডিম্বকের প্রকার 4 প্রকার। আচ্ছা, আজকে আমরা বেশিরভাগটা বই থেকে পড়বো, হ্যাঁ, কারণ আজকে বোঝার মতো বিশেষ কিছু নাই। যা বোঝার মতো আছে সেটা তোমাদের আমি খাতা কলমেই বোঝাবো। ডিম্বকের প্রকার। ডিম্বক 4 প্রকারের। ডিম্বকের ছবিগুলো দেখে নাও। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কেন? কারণ ডিম্বক মূল আর ডিম্বক রন্ধ্র অপোজিট সাইডে আছে, তাই এটাকে ঊর্ধ্বমুখী বলা হয়। উদাহরণ তোমরা বই থেকে দেখে নেবে, আমি উদাহরণগুলো আর বলছি না। তারপরেরটা হচ্ছে অধোমুখী। অধোমুখী কেন? কারণ দেখবে এখানেও ডিম্বক মূল ডিম্বক রন্ধ্র অপোজিট সাইডে আছে, এখানেও ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূল কিন্তু অপোজিট সাইডে আছে, হ্যাঁ, কিন্তু তফাৎটা কি? এখানে ডিম্বক নাভি আর ডিম্বক মূল সেম সাইডে আছে, আর এখানে ডিম্বক মূল আর ডিম্বক নাভি অনেকটা প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে অধোমুখী। ডিম্বক মূল আর ডিম্বক রন্ধ্র অপোজিট সাইডে আছে বলে কিন্তু তোমরা এটা গুলিয়ে যাবে না। এখানেও ডিম্বক মূল ডিম্বক রন্ধ্র অপোজিট সাইডে আছে, এখানেও ডিম্বক রন্ধ্র ডিম্বক মূল অপোজিট সাইডে আছে, কিন্তু এখানে কি তফাৎ? এখানে ডিম্বক রন্ধ্র ডিম্বক নাভির কাছে আছে, আর এখানে ডিম্বক মূল ডিম্বক নাভির কাছে আছে। বুঝতে পারলে? তারপরেরটা হচ্ছে পার্শ্বমুখী। ডিম্বক নাভির পাশে আছে, ওই জন্য এটাকে পার্শ্বমুখী বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে বক্রমুখী। বক্রমুখী কেন? এই যে দেখো ডিজাইনটা দেখছো, একদম বেঁকা। মনে রাখবে, তোমরা ছবি দেখলে বুঝতে পেরে যাবে কোনটা কেমন, শুধু এই দুটাতে গুলাবে না। আর এই দুটা, এটা হচ্ছে পার্শ্বমুখী, এটা হচ্ছে বক্রমুখী। বক্রমুখী কেন? কারণ এটা বেঁকে আছে। আর এটা পার্শ্বমুখী কেন? কারণ এটা ডিম্বক নাভির একটু বেঁকে আছে কিন্তু পাশে আছে। আমি তোমাদের উদাহরণগুলো বলছি না, তোমরা উদাহরণগুলো একটু নিজে থেকেই দেখে নিবে। তাহলে তোমরা এটা লাইন বাই লাইন পড়তেও পারবে আর তোমাদের উদাহরণগুলো হয়েও যাবে। ঠিক আছে, এবার পড়বো পরাগযোগ। তোমাদের আমি আরেকটা জিনিস পড়াইনি, এই জিনিসটা, এই যে মাইক্রোস্পোরোজেনেসিস। তোমাদের মাইক্রোস্পোরোজেনেসিসটা আমি এখনো পড়াইনি, এটা আমি হয়তো কালকে পড়াবো বা আজকে লাস্টে পড়াবো। কালকে বলতে এর পরের ক্লাসে। ঠিক আছে, তার আগে আমরা পরাগযোগ পড়ে নিচ্ছি। পরাগযোগ বা পরাগরায়ন মানে বুঝতেই পারছো, এখানে পরাগযোগ ঘটবে কার কার? যে প্রক্রিয়া ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলে। বুঝতে পারলে? পরাগরেণু হয় একই ফুল থেকে একই ফুলের গর্ভমুণ্ডে পড়বে, আর নইলে এক ফুল থেকে আরেকটা ফুলের গর্ভমুণ্ডে পড়বে, কিন্তু প্রজাতি একই থাকতে হবে। এমন না যে আম গাছ থেকে পরাগরেণু গিয়ে পড়লো জবা ফুলের গাছে, ওরকম হতে গেলে তো কোনো পলিনেশন, কোনো পরাগযোগ হবে না। জবা ফুলের গাছ থেকে জবা ফুলেই যেতে হবে, আম গাছ থেকে আম গাছেই যেতে হবে। এটা একই ফুলে হতে পারে অথবা একই প্রজাতির অন্য গাছেও হতে পারে। তো পরাগযোগ হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে স্বপরাগযোগ, যেখানে একই গাছে মধ্যে পলিনেশন ঘটে অথবা একই গাছের একই ফুলের মধ্যে পলিনেশন ঘটে, ওটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। স্বপরাগযোগের ছবি দেখে নাও, এই যে স্বপরাগযোগ। এই গাছটা একই, এখান থেকে পরাগরেণু হয় ওই গাছটারই অন্য ফুলে পড়ছে, অথবা ওই ফুলেরই পরাগরেণু ওই ফুলেই গিয়ে পড়ছে, তখন এটাকে বলা হয় স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কখন হবে? যখন এক গাছ থেকে পরাগরেণু অন্য গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তখন ওটাকে ইতর পরাগযোগ বলে। এগুলো আমি হাতে লিখে বোঝাচ্ছি না, কারণ কারণ এগুলো তেমন হাতে লিখে বোঝানোর মতো কিছু নেই, তোমরা বই থেকে বোঝাতে গেলেই বুঝে যাবে। তোমরা 11-12 সায়েন্স নিয়ে পড়ছো, তো তোমাদের এইটুকু বুদ্ধি আছে যে তোমরা বই থেকে বোঝালেই বুঝে যাবে। ঠিক আছে?
স্বপরাগযোগ। দেখো, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ তোমরা দেখে নিবে শিম, টমেটো, সন্ধ্যামালতী ইত্যাদি। আচ্ছা, এগুলোর ইংরেজি নামও দেখবে যদি তোমরা পরবর্তীতে মানে 12 এর পর যখন আরো অন্য কিছু নিয়ে পড়বে তখন তোমরা তখন তোমাদের এই ইংরেজি নামগুলো লাগবে। সো তোমরা দেখে নিবে। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, ওই চার্টটা দেখে নাও। দেখো, পরাগযোগ দুই প্রকার, স্বপরাগযোগ আর হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগটা বোঝালাম, এক গাছের পরাগরেণু অন্য গাছের পরাগরেণুতে গিয়ে পৌঁছাবে। আর স্বপরাগযোগ, এক গাছের পরাগরেণু একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়বে, আর নইলে একই ফুলের গর্ভমুণ্ডে পড়বে। এটা তো তোমরা কনফিউজ হবে না স্বপরাগযোগে। স্বপরাগযোগ আবার দুই প্রকার, অটোগেমি আর গেইটোনোগেমি। আচ্ছা, গেইটোনোগেমি বানানটা অনেক রকম উচ্চারণ অনেকজন করে, বাংলাতে যেটা লেখা আছে আমি সেটাই বলছি, গেইটোনোগেমি। ঠিক আছে, এবার পড়বো আমরা অটোগেমি। অটোগেমি দেখো, আগে সংজ্ঞাটা দেখে নিচ্ছি, তারপর আমি তোমাদের বোঝাচ্ছি। পরাগ মিলন যখন একই ফুলের মধ্যে ঘটে, অর্থাৎ একটি ফুলের পরাগ ধানী থেকে উৎপন্ন পরাগরেণু সে ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে অটোগেমি বলে। মানে বুঝতে পারলে কোনটা? এই যে তোমাদের উদাহরণ দিলাম যে স্বপরাগযোগে যখন একই ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। এটাকেই বলা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি আবার তিন ভাবে ঘটতে পারে। প্রথমটা হচ্ছে হোমোগ্যামি। হোমোগ্যামি মানে যখন গর্ভমুণ্ড আর পরাগরেণু একই সাথে ম্যাচিওর হয় তখনই ওরা একসাথে যেতে পারবে। নইলে দেখা গেল পরাগরেণু আগে, আজ থামো, তোমাদের এটা আমি খাতায় বোঝাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে গর্ভমুণ্ড আর এটা হচ্ছে আমাদের পরাগরেণু। ঠিক আছে, এই পরাগরেণু একই ফুলের মধ্যে যখন, ফুলটা এরকম করেই আঁকলাম আমি, কি পড়ছিলাম আমরা? হোমোগ্যামি। হোমোগ্যামিতে কি হয়, এটাকে আর এটাকে একই সাথে পরিণত হতে হয়, ম্যাচিউর হতে হয় একই সাথে। নইলে দেখা গেল এটা ম্যাচিউর হয়ে গেল আর এটা ম্যাচিউর হলো না, তখন এটা গিয়ে যদি এখানেও পড়ে তাহলেও কোনো লাভ হবে না, কারণ এখানে কোনো রিয়াকশনই হবে না। আচ্ছা, এবার এটা ম্যাচিউর হয়ে গেল, এটা ম্যাচিউরই হলো না, তখন কি হবে? এটা তো একসেপ্ট করতে পারবে কিন্তু এটা কিছু দিতে পারবে না, ওই জন্য তখনও কোনো পরাগযোগ হবে না। এটাই হচ্ছে হোমোগ্যামি। হোমোগ্যামিতে কি হয়, হোমোগ্যামিতে দুটাকে একসাথে ম্যাচিউর হতে হয়। একই সাথে একই সময়ে ম্যাচিউর হতে হবে, নইলে কিন্তু কোনো পরাগযোগ হবে না। এটা হচ্ছে হোমোগ্যামি। উদাহরণ নয়নতারা, সন্ধ্যামালতী। ঠিক আছে, 4 o'clock ফুল, এই ঘটনাকে বলা হয় হোমোগ্যামি। এবার হচ্ছে ক্লিস্টোগ্যামি। ফুলগুলি বদ্ধ প্রকৃতির হওয়ায় পরাগধানী বিদীর্ণ হলে পরাগ রেণু স্বাভাবিকভাবে গর্ভমুণ্ডে পড়ে, ফলে পরাগযোগ ঘটে। এখানে কি হয়, এখানে কিন্তু ফুল ওপেন থাকে, হ্যাঁ, ওপেন ফ্লাওয়ার। আর ক্লিস্টোগ্যামিতে কি হয়, ফুলটা বন্ধ থাকে। এটা ফুল আঁকলাম আমি, সাইডে লিখে দিচ্ছি ক্লোজড ফ্লাওয়ার। এখানে কি হয়,
এখানে কি চান্স থাকে আগে এটা বুঝে নাও। এখানে কি চান্স থাকে যে গর্ভমুণ্ড তো আছে, ম্যাচিউর তো হয়ে গেছে, দেখা গেল অন্য ফুল থেকে এসে গর্ভমুণ্ড গিয়ে পড়ে গেল, এটার পড়তে নাও পারে, কোনো চান্স নাই। হ্যাঁ, কিন্তু এখানে কি হয়, যেহেতু বন্ধ থাকে, এখানেও গর্ভমুণ্ড ম্যাচিউর হবে একসাথে, আর পরাগধানী একসাথেই পরাগরেণু একসাথেই ম্যাচিউর হতে হবে। তাহলে কি হবে, এখানে বাইরে থেকে আসার কোনো চান্স থাকবে না। এটা সেম জিনিস, শুধু শুধু পার্থক্য কি, এটা ওপেন থাকে আর এটা ক্লোজ থাকে। এখানে অন্য ফুল থেকে আসার চান্স বেশি, এখানে অন্য ফুল থেকে আসার কোনো চান্সই নাই। এই এই পরাগরেণুটাকেই গিয়ে এখানে পড়তে হবে, আর কোনো চান্সই নাই এর হাতে। এটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামির এক্সাম্পল দোপাটি, অক্সালিস, ভায়োলা, কানশিরা, এগুলো উদাহরণ কিন্তু খুব মনে রাখবে, উদাহরণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবার কুড়ি পরাগযোগ। কুড়ি পরাগযোগটা কি বলছে দেখে নিই। এক্ষেত্রে ফুলটি কুড়ি অবস্থায় থাকাকালীন পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগযোগ ঘটে। এই ক্ষেত্রে কুড়ি ফোটার আগে ফুলকেশর ও গর্ভকেশরে পরিণত হয়। উদাহরণ মূলো। ঠিক আছে, এবার হচ্ছে জেইটোনোগেমি। এসে দেখলে এখানে লেখা আছে জেইটোনোগেমি, আবার এখানে লেখা আছে গেইটোনোগেমি। একই একই বই দুই জায়গায় দুই রকম উচ্চারণ দেওয়া আছে, তো তোমরা তোমাদের মতো করে উচ্চারণ করবে, তোমাদের যেটা ভালো লাগবে। গেইটোনোগেমিতে কিভাবে পরাগযোগ ঘটে, এইরকম পরাগযোগে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে একই রকম পরাগযোগ, আচ্ছা এইরকম পরাগযোগ একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে থাকে। উদাহরণ কলা। আগেই দেখালাম, এই যে এখানে যেটা দেখালাম, গাছ একই আছে, শুধু একটা ফুলের পরাগরেণু আরেকটা ফুলের পরাগরেণুতে গিয়ে পড়ছে, এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে। ঠিক আছে, এটা কিসের উদাহরণ, গেইটোনোগেমি। আর অটোগেমি কোনটা, অটোগেমি হচ্ছে একই ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, আর গেইটোনোগেমি কোনটা, একই ফুলের পরাগরেণু একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হচ্ছে। গেইটোনোগেমির উদাহরণ কি, কলা। আচ্ছা, স্বপরাগযোগে অটোগেমির উদাহরণ কি হতে পারে, সন্ধ্যা মালতী হতে পারে, নয়নতারা হতে পারে, দোপাটি হতে পারে, অক্সালিস হতে পারে, হ্যাঁ, তারপর মূলো হতে পারে, সবই হতে পারে। আর গেইটোনোগেমির উদাহরণ কলা, মনে রাখবে। এখানে পার্থক্য আছে, পার্থক্যের মধ্যে যা আছে সব বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই পার্থক্যটা বুঝিয়ে দিয়েছি, এটা বুঝে নি না, একবার দেখে নিবে তোমরা। ঠিক আছে, আমরা এবার স্বপরাগযোগের সুবিধা দেখে নিব। দেখো, এগুলো আমাদের কেন বোঝাচ্ছি আমি বই থেকে, কারণ এগুলো আমরা ক্লাস 10-এই পড়ে থেকেছি। হ্যাঁ, ক্লাস 10-এ এগুলো আমাদের আগে থেকে পড়ানো হয়, অল্প অল্প করে হলেও কিছু একটা পড়ানো হয়, তারপর আবার এটা ডিটেলসে দেওয়া থাকে। ওই জন্য আমি তোমাদের এমনি বই থেকেই পড়ে দিচ্ছি, যা নতুন পাবে সেটা। এক সেকেন্ড, 1 মিনিট থামো। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এবার যা নতুন পাবে, ধরো যে হচ্ছে কিছু টিয়াকশন আছে এই পরাগযোগের মধ্যে, সেই রিয়াকশন মানে নামেই আছে রিয়াকশন, তেমন কেমিস্ট্রির মতো রিয়াকশন নাই, সেই রিয়াকশনগুলো আমি তোমাদের খাতা থেকেই বোঝাবো। ঠিক আছে, স্বপরাগযোগের সুবিধা দেখে নিচ্ছি। এই প্রক্রিয়া প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় এবং জনিত্রী বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। কেন হবে, স্বাভাবিকভাবে, কারণ তুমি একই ফুলের পরাগরেণু একই ইসে দিচ্ছ, একই গাছের অন্য পরাগরেণুতে দিচ্ছ, সো বেসিক্যালি এটা হতেই, নইলে তোমার অন্য পরা অন্য গাছের পরাগরেণু যখন আসতেও পারছে না, তখন এখানে যে নতুন বৈশিষ্ট্য সেটা তৈরি হওয়ারও কোনো চান্স নাই। সরি, সংকরায়ন পরীক্ষায় পিওর লাইন বজায় রাখার জন্য স্বপরাগযোগ ঘটানো হয়। এই যে সংকরায়ন পরীক্ষাটা, এটা হচ্ছে সরি, সংকরায়ন পরীক্ষাটা এটা তোমরা পরে পাবে, তোমরা শুধু এটা মনে রাখবে এখন। যদিও ক্লাস 10-এ হালকা পাতলা করে পড়েছ, যাই হোক তোমাদের পরে আবার পড়ানো হবে।
এইরকম পরাগযোগের জন্য অন্য অন্য প্রজাতির উদ্ভিদের বা ফুলের দরকার হয় না। কেন হয় না? কারণ একই ফুলের মধ্যে হচ্ছে বা একই প্রজাতির ফুলের মধ্যে হচ্ছে। এই প্রকার পরাগযোগে অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না, হওয়ার দরকারও নাই, কারণ একই গাছের মধ্যেই গিয়ে পড়ছে, কাছাকাছি আছে, ওই জন্য হয় না। কোনো বাহকের ওপরও নিয়ন্ত্রণ করতে হয় না। দেখলাম আমরা ক্লিস্টোগ্যামিতে কেন করতে হয় না, হোমোগ্যামিতে কেন করতে হয় না। উজ্জ্বল বর্ণ বা মকরন্দ গ্রন্থির উপস্থিতি দরকার হয় না। যেখানে বাহকের দরকার হয় না সেখানে উজ্জ্বল বর্ণ বা মকরন্ধ্রের দরকার পড়ে না, কারণ এগুলো কি কাজে লাগে? এগুলো বাহককে অ্যাট্রাক্ট করার জন্যই কাজে লাগে। স্বপরাগযোগ কিছু মন্দ প্রকৃতির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়। একই ফুলে ঘটে বলে পরাগযোগের সফলতার পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, যেখানে কোনো চ্যালেঞ্জই আসছে না সেখানে তো সফলতা হতেই হবে, চ্যালেঞ্জ না থাকলে। যেখানে চ্যালেঞ্জ আসবে সেখানে সফলতার হারটা একটু কম থাকে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ওই ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন, যেখানে একই ফুলের একটা গাছের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, সেখানে চ্যালেঞ্জ আসে। স্বপরাগযোগের অসুবিধা। এবার দেখো, সুবিধার থেকে অসুবিধা কিন্তু বেশি হয়। হ্যাঁ, পরবর্তী আমাদের যে এখন তো যা আছে কিন্তু আমাদের ধরো যে ভবিষ্যতের জন্য এই স্বপরাগযোগের কিন্তু প্রচন্ড অসুবিধা হবে স্বপরাগযোগের জন্য। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয় না। স্বপরাগযোগের জন্য স্বপরাগযোগে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল হয়ে পড়বে, কারণ বাইরে থেকে যেহেতু কোনো চ্যালেঞ্জই আসছে না, সেখানে ওকে ইভলভও হতে হচ্ছে না। চ্যালেঞ্জ না আসতে গেলে গ্রো করবে কিভাবে? আমাদের যেমন আমরা যদি কোনো চ্যালেঞ্জ না আসে তাহলে তো আমরা পারবো না বুঝতে যে কেমন কি হয় না হয়। ওরকমই ফুলের ক্ষেত্রেও যদি কোনো চ্যালেঞ্জ নাই আসে বাইরে থেকে, সেক্ষেত্রে ফুলগুলো, কোনো উদ্ভিদগুলিও কোনো পরে করতে পারবে না, থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা লোপ পায়। নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, ফলে উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটতে পারে না। অপত্য উদ্ভিদের অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে ওই স্বপরাগযোগের জন্য। যেখানে কোনো চ্যালেঞ্জই আসছে না সেখানে কোনো কিছুই আসছে না, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। হুম এগুলো সবই স্বপরাগযোগের জন্য। কোনো চ্যালেঞ্জ আসছে না, তাই কোনো নতুন কিছুও আসছে না। চ্যালেঞ্জ আসবে, নতুন বৈশিষ্ট্য আসবে, ভালো গাছ হবে, এটাই হচ্ছে নিয়ম। আমাদের কোভিডের সময় যেমন হচ্ছে, আমাদের যদি কোভিড নাও হতো তাহলে কোভিডের ভ্যাকসিন তৈরি হতো না। বুঝতে পারলে? চ্যালেঞ্জ না আসতে গেলে ওটার কিছুই হবে না। এবার ইতর পরাগযোগ আগেই বুঝিয়ে দিয়েছি কাকে বলে, আরেকবার সংজ্ঞাটা দেখে নিচ্ছি। যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলে। উদাহরণ এই যে এখানে জেনোগেমি আছে আর ওখানে গেইটোনোগেমি বা কি জানো, গেইটোনোগেমি বা জেইটোনোগেমি, আর এখানে কিন্তু জেনোগেমি। হ্যাঁ, মনে রাখবে উচ্চারণ দুটো। পরাগযোগের বাহক। এবার ইতর পরাগযোগে, যাকে ক্রস পলিনেশনও বলা হয়, এখানে পরাগযোগের দরকার পড়বে, এই পরাগযোগের বাহকের দরকার পড়বে। কারণ এক গাছ থেকে অন্য গাছে যাচ্ছে, তাই নিজে নিজে তো উড়ে উড়ে যেতে পারবে না, যেতে পারবে কিন্তু সেটা খুব কম হয়। বেশিরভাগ জিনিস বাহক দিয়ে হয়, আর যা উড়ে উড়ে যেতে পারবে সেটাও বাইরের মাধ্যমেও যায়, সেটাও একটা বাহক হয়ে যায়। বুঝলে? বুঝতে গেলে কমেন্ট আর লাইক করে দিও। ওকে জুনিয়র্স, লাইক আর কমেন্ট শেয়ারও করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধবীরাও পায়। আর যদি না চাও যে তোমার বন্ধু বান্ধবীরা ভালো না পড়তে পারো, তাহলে নিজেদের কাছেই রেখো, পরে ভাই বোনদের দেখায়ও। ঠিক আছে, ব্যাক টু স্টাডি। পরাগযোগের বাহক, প্রথমে একটা বললাম বায়ু, তারপর হচ্ছে জল পরাগী, যাকে ইংরেজিতে বলা হয় হাইড্রোফিলি, বায়ু পরাগী আগেই বলে দিয়েছি। তারপর হচ্ছে পক্ষী পরাগী, যেগুলো পক্ষী মানে পাখি, পরাগী মানে যেটা পাখির মাধ্যমে গিয়ে হবে, ইংরেজিতে বলা হয় অর্নিথোফিলি। বারবার বলছি ইংরেজি নাম বারবার মনে রাখবে, পরে অনেক দরকার পড়বে। বাদুর পরাগী, দেখছো বাদুর পরাগী, শামুক পরাগী,
সাপ পরাগীও থাকতে পারে। কি সাপ পরাগী থাকে চন্দন গাছে। একটা চন্দন গাছে সাপ উঠে থাকে, তারপর অন্য চন্দন গাছে যায়, তখন পরাগযোগ ঘটে। ওটা এখানে লেখা নেই, আমি বলে দিলাম নর্মালি, বেশি করা দরকার নেই, নোট করার দরকার নেই। সরি। দেখো, বায়ুর মাধ্যমে কি হয়? ধান হয়, গম হয়, ভুট্টা হয়, ইক্ষু হয়, নারকেল হয়, দেখা যাচ্ছে, নারকেল হয়, জোয়ার হয়। জলের মাধ্যমে কি হয়? পাতা শ্যাওলা, ঝাঁঝি, সেরাটোফাইলাম। কীট পতঙ্গের মধ্যে হয় লিচু, আম। কীট পতঙ্গের মধ্যে পিঁপড়া টিপড়াও পড়ে। আম, রজনীগন্ধা, আকন্দ, হাসনাহানা, রাসনা। পাখির মাধ্যমে হয় মাদার, পলাশ, শিমুল। শামুকের মধ্যে মাধ্যমে হয় কচু, মানকচু, ওল। এগুলো একবার দেখে নেবে আর মনে রাখার চেষ্টা করবে। বাদুড়ের মধ্যে হয় কদম। বাদুড়ের মাধ্যমে, মধ্যে না, বাদুড়ের মাধ্যমে হয় কদম। ঠিক আছে, এবার দেখে নিব কি কিভাবে, কোনটার মাধ্যমে কি কিভাবে হয়। ঠিক আছে, এবার আমরা প্রথমে দেখব বায়ু পরাগী, যাকে ইংরেজিতে বলা হয় অ্যানিমোফিলি। হ্যাঁ, যেসব ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাদের বায়ু পরাগী ফুল বলে। বায়ুর মাধ্যমে একটা বায়ু যাচ্ছে, তখন এক গাছের পরাগ রেণু আরেক গাছে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বায়ু পরাগী ফুল হয়। বুঝতে পারবে, তোমরা নিজেরা পড়বে, হালকা পাতলা করে বুঝতে পারবে। নর্মাল সাধারণ জিনিসই আছে, তেমন বিশেষ কঠিনও কিছু নাই, রকেট সায়েন্সও নাই যে তোমরা বুঝতে পারবে না। খুব সহজ জিনিস হয়, একবার বলে দিলেই বুঝে যাবে। ফুল বর্ণহীন হয়, অনুজ্জ্বল হয়, গন্ধবিহীন হয়। কারণ বাতাসকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজনই পড়ে না, বাতাস নিজে নিজেই প্রবাহিত হয়। তাই ফুল বর্ণহীন হয়। বর্ণহীন হলেও বায়ু চলবে, বর্ণহীন না হলেও বায়ু চলবে। হয়, অনুজ্জ্বল হলেও বায়ু প্রবাহিত হবে, উজ্জ্বল হলেও বায়ু প্রবাহিত হবে। গন্ধবিহীন হয়, গন্ধ থাকলেও বায়ু প্রবাহিত হবে, না থাকলেও বায়ু প্রবাহিত হবে। তো না থাকাটাই বেটার না, কারণ বেকার বেকার কষ্ট করে তো লাভ নাই ফুলের গাছের। বেকার যখন বায়ু দিয়ে হয়েই যাচ্ছে, না থাকাতেই হয়ে যাচ্ছে, সেখানে এগুলো দরকার কি? তাই ফুল বেশি ইভলভ করে না। মানে ইভলভ করে না বলতে, এগুলোকে বেশি পাত্তা দেয় না, যেমন আছে তেমনই থাকে। না থাকবে তো থাক, না থাকলে থাকলে সমস্যা নাই, এরকম হচ্ছে ব্যাপার। বৃতীয় দলমণ্ডল ক্ষুদ্র, এমনকি অনুপস্থিতও থাকতে পারে। হ্যাঁ, বেশি বড় বৃতির দলমণ্ডল ক্ষুদ্র হয়, কারণ ওগুলো বড় হওয়ার দরকার পড়ে না। আর বায়ু যেহেতু চলে, কি না, বড় হতে গেলে সমস্যা কি থাকে? বড় হতে গেলে বৃতি আর দলমণ্ডলের মধ্যে আটকে যায় বায়ুটা, সেক্ষেত্রে পরাগরেণু নাও নিয়ে যেতে পারে, সেই জন্য এগুলো ক্ষুদ্র হয়, এমনকি অনুপস্থিতও থাকতে পারে। যেমন ভুট্টা, দেখছো ভুট্টা একদম বৃতি দলমণ্ডল থাকেই না, প্রায় অনুপস্থিতই থাকে। পুষ্পবিন্যাসের সংখ্যা বেশি হতে হবে, কারণ বায়ুর মাধ্যমে যখন যায় তখন হচ্ছে অনেক কিছু, অনেক পরাগরেণু নষ্ট হয়, সেই জন্য। পুষ্পে মকরন্দ থাকে না, আগেই বললাম, দরকার পড়ে না। পুংকেশরে পুংদণ্ড লম্বা ও পরাগধানী সর্বমুখ হয়, অর্থাৎ পরাগধানীর মধ্যভাগে পুংদণ্ড থাকায় তা ফুলের বাইরে মুক্তভাবে দুলতে পারে। হ্যাঁ, এটা বলেছে কি, পুংদণ্ড লম্বা হয় আর পরাগধানী সর্বমুখ থাকে। সর্বমুখ মানে চারিদিকে থাকে, একদিকেই থাকে না। এই যে এক সেকেন্ড, হ্যাঁ।
সর্বমুখ মানে যেটা বলছি, এই যে এটা হচ্ছে পুংকেশর। পুংকেশরের পুংদণ্ডটা লম্বা হতে হবে। আর চারিদিকে থাকবে এরকম পরাগধানী। চারিদিকে থাকবে। এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, ভিতরের দিকেও আছে, বাইরের দিকেও আছে, হ্যাঁ? বুঝতে পারছো তো কেমন বলতে চাইছি? সর্বমুখ থাকবে, সব দিকে থাকবে। বায়ু সব দিক থেকে যাওয়া আসা করে, তাই। ফুল হলে পুং পুষ্পের সংখ্যা প্রতি গাছে তুলনামূলকভাবে বেশি এবং উভলিঙ্গ ফুলে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু ক্ষুদ্র, শুষ্ক, হালকা ও মসৃণ ত্বকযুক্ত হয়। ক্ষুদ্র হয়, বায়ুর মাধ্যমে যেতে পারবে। শুষ্ক হয়, হালকা হয়, হালকা হতে গেলে উঠতে পারবে। ত্বকযুক্ত হয়, আঠালো হয় না। আঠালো থাকতে মানে হ্যাঁ, আঠালো হয় না। আঠালো থাকতে গেলে বায়ু যদি যায় তাহলে নিয়ে যেতে পারবে না, আটকে যাবে। ঠিক আছে? বায়ুর মাধ্যমে বাহিত হয়, প্রচুর পরাগরেণু অপচয় হয় বলে পরাগরেণুর সংখ্যা আগে যেটা বললাম। গর্ভদণ্ড লম্বা হয়, গর্ভমুণ্ড অনেক সময় শাখাযুক্ত ও পক্ষল হয় যাতে সহজে পরাগরেণুকে আবদ্ধ করতে পারে। আগেই বললাম। উদাহরণ সচরাচর ঘাস জাতীয় একবীজপত্রী উদ্ভিদ, ধান, গম এবং ব্যক্তবীজী উদ্ভিদেরা বায়ুপরাগী হয়। এবার হচ্ছে হাইড্রোফিলি বা জলপরাগী। জলের মাধ্যমে যেটা হয় সেটা। যেসব ফুলে জলের মাধ্যমে পরাগযোগ ঘটে তাদের জলপরাগী ফুল বলে। এখানেও অনেক কিছু সেম থাকে। তোমরা একবার এটা আমি আর এক্সট্রা করে পড়ছি না। তোমরা একবার পড়ে নেবে। একবার পড়ে নিতে গেলে বুঝতে পারবে। যদি কিছু না বুঝতে পারো কমেন্টে জানিয়ে দিও বিন্দাস। আমি নিজে তোমাদের বলে দিব। জল পরাগযোগের পদ্ধতিটা এটা তোমাদের যদি থামো। আচ্ছা, হ্যাঁ, এটা দরকার আছে। তো আমি এটা তোমাদের আজকে বোঝাবো না। এটা তোমাদের অন্যদিন বোঝাবো। প্রাণী পরাগী বা জুফিলি। ঠিক আছে? প্রাণী পরাগী বা জুফিলি। জু মানে প্রাণী, আর পরাগী প্রাণীর মাধ্যমে যেসব হয়, পরাগযোগ ঘটে। তার মধ্যে আছে এন্টোমোফিলি, কীট পতঙ্গের সাহায্যে যে পরাগযোগ ঘটে। ইংরেজি নামগুলো বারবার মনে রাখবে। অ্যানথ্রোপোফিলি, মানুষের সাহায্যে পরাগযোগ ঘটে। কিছু মানুষ নিয়ে যেতে পারে, হ্যাঁ। অর্নিথোফিলি, পাখির সাহায্যে পরাগযোগ ঘটে। মিরমেকোফিলি, পিপিলিকার সাহায্যে মানে পিঁপড়া। ফেলোনোফিলি, মথের সাহায্যে। কাইরোপটেরোফিলি, বাপরে কি উচ্চারণ, কাইরোপটেরোফিলি, বাদুড়ের সাহায্যে। হাইমেনোপটেরোফিলি, মৌমাছির সাহায্যে। মেলাকোফিলি, শামুকের সাহায্যে। সাইকোফিলি, প্রজাপতির সাহায্যে। ঠিক আছে, এগুলো একবার দেখে নেবে আর মনে রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চিনে যা তা যেখান সেখান থেকে আসতে পারে। দেখা গেল সাইকোফিলি কি, জিজ্ঞাসা করে নিল হাইমেনোপটেরোফিলি কি, জিজ্ঞাসা করে নিল ফেলেনোফিলি কি। ঠিক আছে, তাই এগুলো মনে রাখবে। তোমাদের শর্ট কোশ্চেনের জন্য, থার্ড সেমের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে পতঙ্গ পরাগী দেখো। যেসব ফুলের পরাগযোগ পতঙ্গদের মাধ্যমে ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুলে। তোমরা নিজে নিজেই ভাবো, পতঙ্গের মাধ্যমে হচ্ছে, পতঙ্গের কি দরকার? ওদের মধু দরকার। ঠিক আছে, ওদের অ্যাট্রাক্ট করার জন্য হচ্ছে, ওদের অ্যাট্রাক্ট করার জন্য উজ্জ্বল প্রকৃতির উজ্জ্বল পাতা লাগবে, উজ্জ্বল পাপড়ি লাগবে। অ্যাট্রাক্ট করার জন্য গন্ধ লাগবে, অ্যাট্রাক্ট করার জন্য বড় দলমণ্ডল লাগবে। বুঝতে পারলে? এর সব কিছু এখানে আছে। মধু যদি না পাই তাহলে কোনো পতঙ্গ আসবেই বা কেন? হুম, যদি অ্যাট্রাক্টই না হয় তাহলে কি করতে আসবে? গন্ধ যদি না থাকে তাহলে বুঝবে কিভাবে? যদি আকৃষ্টই না করে তাহলে আসবে না, না কিছু। এখানে আমি হালকা পাতলা করে বলে দিলাম, তোমরা পড়ে নিবে একবার। আমি কেন এভাবে, আমি কিন্তু স্কিপ করছি না কিছুই। হ্যাঁ, আমি তোমাদের বলছি তোমরা নিজেরা পড়ে নিবে। এখানে বোঝানোর মতো কিচ্ছু নাই। যদি কিছু তোমরা যদি কিছু বুঝতে না পারো একবার রিডিং পড়বে, যদি কিছু বুঝতে না পারো
যদি কিছু বুঝতে না পারো তোমরা আ কমেন্টে হুম, হুম, কি বলছিলাম? হ্যাঁ, আমি কিন্তু কিছুই স্কিপ করছি না, হ্যাঁ? তোমরা এটা পুরোটা পড়বে। বোঝার মতো বিশেষ কিছুই নাই। তোমরা পুরোটা পড়বে। আরাম করে বুঝে যাবে। যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে। আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দিব। বুঝতে পারলে? তাই এটা ভাবিও না যে দিদি কিছু পড়াচ্ছে না বা দিদি এমনি উপর দিয়ে চলে যাচ্ছে, এমন কিন্তু কিছুই না। আর এই গোটা চ্যাপ্টারের সবথেকে সহজ জিনিস হচ্ছে এইটুকু পোরশনটা। হ্যাঁ, তোমাদের পরাগ যোগ যে বোঝাচ্ছি এইটুকু পোরশনটা হচ্ছে সবথেকে সহজ। বিশেষ ধরনের পতঙ্গ পরাগ যোগ। এটা তোমরা একবার রিডিং পড়ে নেবে। এটাও সেম। আমি বুঝিয়ে দিব যদি কিছু বুঝতে না পারো তো। কিন্তু বোঝানোর মতো কিছু নাই এখানে। ঠিক আছে? তোমরা কমেন্ট করবে, নির্দ্বিধায় কমেন্ট করবে। যা বুঝতে পারবে না সেটা নির্দ্বিধায় কমেন্ট করবে। আমি তোমাদের বুঝিয়ে দিব। যদি যদি তেমন কিছু হয় তাহলে আমি তোমাদের সবার প্রত্যেকের কমেন্টের উত্তর দিব এক্সপ্লেন করে। বায়ু পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, দুটার মধ্যে পার্থক্য কি? বৃতীয় দল খুব ক্ষুদ্র বা অনুপস্থিত হয়, আগেই বললাম। বৃতীয় দল স্পষ্টভাবে প্রতীয়মান হয়। প্রতীয়মান মানে দেখা যায় এমন। হ্যাঁ, কারণ পতঙ্গদের আকৃষ্ট করতে হবে। ফুলে মকরন্দ খাদ্যযোগ্য পরাগ থাকে না, দরকার পড়ে না। ফুলে মকরন্দ থাকে কারণ যে আসছে তাকে কিছু খাবার দিতে হবে, নইলে সে আসবে না। পরাগধানী ফুলের বাইরে অবস্থান করে, এদের সর্বমুখী পরাগধানী বলে। পরাগধানী সাধারণত ফুলের ভিতরেই থাকে, হ্যাঁ, দরকার পড়ে না। পরাগরেণু অসংখ্য হয়, পরাগরেণুর সংখ্যা কম থাকে, কারণ গায়ে লেগে যায় তো পতঙ্গের, তো বিশেষ খুব যে নষ্ট হয় তেমনটা না, কিন্তু বায়ুর মাধ্যমে খুব নষ্ট হয় পরাগরেণু। পরাগরেণু হালকা হয়, পরাগরেণু অপেক্ষাকৃত ভারী হয়। গর্ভমুণ্ড ফুলের বাইরে বেরিয়ে থাকে, গর্ভমুণ্ড ফুলের ভিতরেই থাকে। গর্ভমুণ্ড শাখান্বিত পালকের মতো হয়, গর্ভমুণ্ড শাখাহীন এবং আঠালো হয়। আঠালো কেন হয়? যাতে যখন পতঙ্গটা গিয়ে বসছে গর্ভমুণ্ডে ওখান থেকে নেকটার নেওয়ার জন্য, তখন যাতে ওর গা থেকে রেণুগুলো গর্ভমুণ্ডে গিয়ে লেগে যায়, ওই জন্য আঠালো হতে হয়। এবার হচ্ছে অর্নিথোফিলি বা পক্ষী পরাগী। এখানেও যেটা যে পরাগযোগ পাখির মাধ্যমে ঘটে তাদের পক্ষী পরাগী ফুল বলে। ঠিক আছে? মকরন্দ থাকে, থাকবেই। বড় হয়, উজ্জ্বল হয়, হতেই হবে, নইলে আসবে না। সুগন্ধ থাকে না, হ্যাঁ, এটা মনে রাখবে, সুগন্ধ থাকে না এখানে। ফুলের পরাগধানীগুলি পক্ষীর খাদ্য হিসেবে গৃহীত হয়। দলমণ্ডলের গঠন চোঙের মতো হয়। এই যে চোঙের মতো কেন হয় দেখে নাও। কারণটা কেন চোঙের মতো হয় দেখলে? বুঝতে পারলে কেন কি বলতে চাইছিলাম? এই যে এটার জন্য। পাখি যে খাবে ওর তো ঠোঁট নাই যে ও চুষে চুষে খাবে বা তেমন কিছু। ও কি বলে বিক বলে, এই বিকটার মাধ্যমে হচ্ছে ঢুকায় ইসে দলমণ্ডলের মধ্যে, তখন নেকটার নেওয়ার জন্য, তখন ওদের এখানেই লেগে যায়। উদাহরণ পলাশ, মাদার। ম্যালোকোফিলি বা শামুক পরাগী। এবার দেখো শামুক পরাগী কেমন। যেসব ফুলের পরাগযোগ শামুকের সাহায্যে ঘটে তাদের শামুক পরাগী বলে। শামুক পরাগী ফুলের বৈশিষ্ট্য: শামুক পরাগী ফুলগুলি একটি ঘনসন্নিবিষ্ট মঞ্জুরি দণ্ড উৎপন্ন করে, মানে চেপে 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 থাকে, খুব চেপে চেপে। এগুলো যেমন একদম ফাঁকা 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 আছে ওরকম না, একদম গুচ্ছাকারে থাকে। মঞ্জুরি দণ্ডটি রঙিন চমসা, চশমা না কিন্তু, হ্যাঁ, চমসা, চশমা না। দিস ইজ চমসা, চশমা না। মঞ্জুরি দণ্ডটি রঙিন চমসা দ্বারা আবৃত থাকে, যা পতাকার মতো দেখতে লাগে এবং এটি শামুকদের আকৃষ্ট করে। শামুক মঞ্জুরি দণ্ড খেতে এলে পরাগযোগ ঘটে। ঠিক আছে? এই যে মঞ্জুরি দণ্ড মানে যেটা গুচ্ছাকার আছে সেটাকে বলা হয় মঞ্জুরি দণ্ড। উদাহরণ কচু, মানকচু ইত্যাদি। এই জিনিসটা, এই লাইনটা মনে রাখবে। এখানে বোঝার মতো বিশেষ কিছু নাই। এই মঞ্জুরি দ্বন্দ্বটা আছে, এই চমসাটা আছে, হ্যাঁ। আর চমসা
মঞ্জুরি দণ্ডটিকে চমৎসাটায় আবৃত করে রাখে, ঘিরে রাখে পর্দার মতো, যেটা পতাকার মতো লাগে দেখতে। সেটাই। উদাহরণ কচু, মানকচু। এবার হচ্ছে এটা মনে রাখবে, এই লাইনটা মনে রাখবে। কায়রোপটেরোফিলি বা বাদুড় পরাগী, বাদুড়ের সাহায্যে যেসব পরাগযোগ ঘটে, উদাহরণ কদম, কলা প্রভৃতি। দেখলে এখানে সবই এক, ওই জন্য এখানে বৈশিষ্ট্যও দেওয়া নাই। এখানে নামগুলো দেখে নিবে কোনটার কি নাম, মথের সাহায্যে যেটা হয় সেটাকে কি বলে, বিটল জাতি পোকা, এগুলো সব কটার নাম সহ দেখে নিবে কোনটাকে কি বলে। ঠিক আছে, আমরা ইতর পরাগযোগটা তারপর আজকে আমাদের ক্লাসটা এত দূরই রাখবো। ইতর পরাগযোগ বললাম কোনটা, আগে নিজে নিজে মনে মনে ভাব আমি কোনটা বললাম ইতর পরাগযোগ। হ্যাঁ, যেসব আহ, যেসব ফুলের মধ্যে এক গাছ থেকে অন্য গাছে গিয়ে পরাগরেণু স্থানান্তরিত হয় সেটাকে ইতর পরাগযোগ বলে, যাকে ইংরেজিতে ক্রস পলিনেশনও বলা হয়।